হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের মোশন ইন ফিজিক্স, অর্থাৎ গতির যে ছোটখাটো বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো এসএসসির যে মোশন অর্থাৎ গতি চ্যাপ্টারটা আছে, আমরা এই গতি চ্যাপ্টারে কিছু হালকা পাতলা যেগুলা জানা জিনিস কিন্তু একটু একটু ভুল হয়, এই জানা জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো, অর্থাৎ থিওরিটিক্যাল একটা ক্লাস নেব। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো প্রথম যে টপিকসটা আছে, দেখো আমি এখানে কিন্তু লিখে রাখছি, এই টপিকসগুলো আমার এখানে স্লাইড করা আছে। তো প্রথম টপিকসটা হচ্ছে গতির প্রকার। প্রথম টপিকসটা হচ্ছে গতির প্রকারভেদ, যে গতি কত প্রকার, কি কি, সেগুলা আমরা একটু আলোচনা করব। যে গতি, চলো প্রথমে যে টাইপস অফ মোশন অর্থাৎ গতির প্রকার, গতি কত প্রকারের হতে পারে এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট প্রকার আছে। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার অর্থাৎ যেটা সরলরৈখিক হয়, একটা হচ্ছে সার্কুলার মোশন অর্থাৎ যেটা বৃত্তাকার গতি হয়। এরপর আছে দেখো রোটেশনাল, যে রোটেশনাল, ঠিক আছে, যে ঘূর্ণায়মান। এরপর আছে পেরিয়ডিক। তো তোমাদের কিন্তু এই পেরিয়ডিক নিয়েই বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই পেরিয়ডিক মোশনটা কিন্তু তোমাদের কিন্তু পরবর্তী লেভেলের জন্য খুব হাইলি শিখতে হবে এবং ইন্টারমিডিয়েটের জন্য লাগবে, অ্যাডমিশনের জন্য লাগবে, মেডিকেল ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই লাগবে। তো চলো এই গতির প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে গতিটা আছে, আমরা একটু ছোট ছোট জিনিস থেকে শুরু করি। আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো কিছুই জানো না, যদিও তোমরা সবই জানো, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এগুলো তোমরা কিছুই জানো না। দেখো প্রথমে আছে রৈখিক গতি। কি রৈখিক গতি? রৈখিক গতি বলতে আমরা যে এই যে সরল রেখা বরাবর হাঁটতেছি, একটা সরল রেখা বরাবর হাঁটতেছি, বা একটা গাড়ি সোজা বরাবর চলতেছে। দেখো এখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে, এই মেয়েটা এই যে সরলরেখা বরাবর হাঁটতেছে, অর্থাৎ সে এই সরলরেখা বরাবর হাঁটতেছে। এই যে দেখো এই সরলরেখা বরাবর হাঁটতেছে, সে এই দিকে গেলেও সেটা কি সরলরেখিক। যদি সে এইখান থেকে এদিকে আসতো, ধরো এখান থেকে একজন একজন ব্যক্তি এখান থেকে সে এইদিকে আসতেছে, তাহলে সেটা হবে কি, সেটাও কিন্তু সরলরৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতি হচ্ছে যদি কোনো ব্যক্তি বা বস্তু একটা সোজা পথে চলে, একটা সরল রেখা বরাবর চলে, তাহলে সেটাকে বলবো আমরা সরল রৈখিক গতি। ওকে, ঠিক আছে। এরপরে দেখো চলন গতি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, চলন গতি। তো দেখো চলন গতি কাকে বলা হয়? চলন গতিটা কি? চলন গতি হচ্ছে এটা একই সঙ্গে একটা বডি বা একটা গাড়ি বা একটা বস্তু যেটাই হোক, একই সঙ্গে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ওর ভিতরে যতগুলো কণা আছে, যতগুলো বস্তু আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের দিক কিন্তু সব একই হবে। অর্থাৎ দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখো চিত্র দেওয়া আছে, তোমাদের বইয়ের চিত্র। কিন্তু দেখো এখানে একটা প্লেন যাচ্ছে, সে কিন্তু এইভাবে যাচ্ছে, তার কিন্তু দেখো দিকের কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, দিকের কিন্তু এইভাবে পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু দেখো আমরা এখানে দেখতেছি একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, তার মানে কি দিকের পরিবর্তন হচ্ছে। তাহলে দিকের যদি পরিবর্তন হয় তাহলে এটা কিন্তু চলন গতি নয়, তাহলে এটা কি চলন গতি নয়, এখানে লেখা আছে এটা কিন্তু তাহলে চলন গতি নয়। আরেকটা দেখো এখানে সবগুলা প্লেন, দেখো এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে, মানে সবগুলা দেখো দিক কিন্তু সেম, দিক কিন্তু সেম। তাহলে এইটা হচ্ছে চলন গতি, তাহলে এটা কি চলন গতি, তাহলে এটা কিন্তু চলন গতি নয়। তাহলে আমরা শিখলাম রৈখিক গতি এবং চলন গতি। নেক্সট নেক্সট যেটা আছে আমাদের বৃত্তীয় গতি, না ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি, হ্যাঁ বৃত্তীয় গতি। দেখো বৃত্তীয় গতি কি, বৃত্তীয় গতিটা কাকে বলা হয়? বৃত্তীয় গতি আমি একটা ফিগার দাগায় রাখছি, এই ফিগারে দেখো বৃত্তীয় গতি কি। তো দেখো ফিগার 1, বৃত্তীয় গতি কি? বৃত্তীয় গতি হচ্ছে তুমি ধরো এই কলমের মাথায় একটা সুতা বাঁধছো, সুতার মাথায় একটা বল বাঁধছো, বা এইভাবে ঘোরাচ্ছ, একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে না, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে কিন্তু ঘুরবে। এই যে এই কাজটা এখানে দেখো, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা সেম থাকবে সবসময়, এবং এটা এইভাবে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, যেই দিকে ঘুরুক কিন্তু দূরত্বটা বজায় রাখবে। তাহলে এখানে একটা কি জিনিস বজায় রাখবে? দূরত্ব। দেখো আমি একটা দেখাচ্ছি, ধরো এটা একটা বৃত্ত সার্কুলার, এটা হচ্ছে তার কেন্দ্র, এই হচ্ছে বলটা,
তাহলে তুমি এই বলটা এইভাবে ঘোরাতে পারো, এদিকে ঘোরাতে পারো, অথবা তুমি আরেকটা বৃত্ত দেখালা, ধরো এইটা, এইটার ব্যাসার্ধ হচ্ছে এটা, এখানে এই বলটা, তুমি চাইলে এই বলটাকে এভাবেও ঘুরতে পারো। তাহলে বৃত্তগতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তু গতিপথ এমন হয় যে সে তার গতিপথের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বারবার ঘুরতেছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ঘোরে, তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি। তো এটারই ইংলিশ কিন্তু সার্কুলার মোশন। তো এটা হচ্ছে সার্কুলার মোশন, সার্কুলার মোশন। তো এটাই হচ্ছে সার্কুলার মোশন। ওকে, নেক্সট, এরপরের যে গতিটা আছে খুব ইম্পর্টেন্ট, পর্যায়বৃত্ত গতি। তো চলো এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। পর্যায়বৃত্ত গতি বলতে আসলে কি বোঝায়? তো এই পর্যায়বৃত্ত গতি একটু আমরা ডিটেলস আলোচনা করব, কারণ এটা তোমাদের নেক্সটে গিয়ে লাগবে। দেখো, পর্যাবৃত্ত বা পর্যায়বৃত্ত দুইটা জিনিস কিন্তু একই। পর্যাবৃত্ত বা পর্যায়বৃত্ত দুটা কথা কিন্তু একই। তাহলে এটাকে আমরা কিন্তু পর্যায়বৃত্ত লিখতে পারি, পর্যায়বৃত্ত লিখতে পারি। এইটার যে ইংলিশ টার্ম, এই ইংলিশ টার্ম হতে তুমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারো যে এটা পর্যাবৃত্ত গতি কেন হলো। তো ইংলিশ টার্ম হচ্ছে পেরিওডিক মোশন। পেরিওডিক, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এটা হচ্ছে পেরিওডিক মোশন। দেখো, এই ইংলিশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর, পেরিওডিক মোশন মানে কি, একটা নির্দিষ্ট সময় পরপর, তাহলে পেরিওডিক মোশন অর্থাৎ পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তু কণার গতিপথ এমন হয় যে সে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। কিছু বোঝা গেল না? তো চলো আমরা একটু এক্সাম্পলের সাথে, অর্থাৎ এখানে কি কি লাগবে দেখো। মনে করো একটা ঘড়ি, এটা হচ্ছে ধরো একটা ঘড়ি, সাপোজ এই ঘড়ির এটা একটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখন এই ঘড়ির ঘন্টার কাঁটা, দেখো তো এই ঘড়ির ঘন্টার কাঁটা কিন্তু এখানে ধরো আমি সাপোজ ধরে নিলাম এখন টাইম দুইটা বাজে, তাহলে এই ঘড়ির কাঁটাটা কিন্তু বারবার এইভাবেই ক্রস করবে, বারবার এইভাবে যাবে, অর্থাৎ বারবার ঘড়ির কাঁটাটা কিন্তু এইভাবে যাবে। এবং এই ঘড়ির কাঁটা কিন্তু পুরা পথ, যেহেতু ঘন্টার কাঁটা বলছি, তাহলে পুরা পথ এই যে এইখানে আসতে এই ঘড়ির কাঁটা কিন্তু সময় লাগবে 12 ঘন্টা। অর্থাৎ এখানে যে টাইমটা লাগবে, টাইমটা হচ্ছে 12 আওয়ার। এটা কিন্তু নির্দিষ্ট 12 আওয়ার। তাহলে দেখো ঘড়ির ঘন্টার কাঁটা এইভাবে বারবার ক্রস করতেছে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 12 ঘন্টায়। তাহলে পর্যাবৃত্ত গতির একটা জিনিস আমরা পাইলাম যে কি হবে, একটা কথা হচ্ছে সময় হবে নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। তাহলে দেখো একটা জিনিস পেলাম, নির্দিষ্ট সময়। এরপর 2 নম্বর কথা, এই ঘড়ির কাঁটা সব সময় কিন্তু একই দিক থেকে এইভাবেই কিন্তু অতিক্রম করে। কখনো কি এরকম দেখছো যে ঘড়ির কাঁটা উল্টা দিকে যায়? তাহলে দিকও কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? তাহলে এটার আরেকটা জিনিস, সেটা কি, দিক নির্দিষ্ট। তাহলে দিকটা হবে নির্দিষ্ট। এরপর আরেকটা জিনিস দেখো যে একটা নির্দিষ্ট দিক আর একটা নির্দিষ্ট সময়, আরেকটা জিনিস এই বিন্দুটাকেই কিন্তু বারবার অতিক্রম করবে নির্দিষ্ট সময় পর। তাহলে আরেকটা জিনিস হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট। তাহলে কি, পয়েন্টটা নির্দিষ্ট, তাহলে দিক, এবং হচ্ছে যে পয়েন্ট অর্থাৎ বিন্দু, নির্দিষ্ট বিন্দু। তাহলে দেখো এই 3টা জিনিস যাদের মধ্যে থাকবে তারাই পর্যাবৃত্ত গতি।
তাহলে এই তিনটা জিনিস আমার পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে। পর্যাবৃত্ত গতি কাকে বলা হয় বা পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুকণা, দেখো এটা কিন্তু গতিশীলের কথা বলতেছে, গতিশীল বস্তুকণা একটা নির্দিষ্ট দিক থেকে বারবার বারবার নির্দিষ্ট দিক থেকে বারবার এবং নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুকে ক্রস করে, তাহলে তাকে বলবো পর্যাবৃত্ত গতি। এক্সাম্পল হচ্ছে সুষম দ্রুতিতে যদি কোনো বৈদ্যুতিক পাখার গতি, বৈদ্যুতিক পাখা যদি সুষম দ্রুতিতে হয়। এখন এখানে একটা কথা হচ্ছে সুষম গতি এটা আবার কি, সুষম দ্রুতি এটা আবার কি? সুষম দ্রুতি হচ্ছে যদি ভোল্টেজ আপ ডাউন হয়, আপ ডাউন না হয়, অর্থাৎ ভোল্টেজটা সেম থাকে, তাহলে দেখবা এইটা কিন্তু যাইতে কি একই সময় লাগবে, একই সময় লাগবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু হবে পর্যাবৃত্ত গতি। কিন্তু যদি ভোল্টেজ ঠিক না থাকে তাহলে কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবীর গতি, যে পৃথিবী একবার মানে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে কত? সময় লাগে 365 দিন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ যে পর্যাবৃত্ত গতির ভালো উদাহরণ কি? পৃথিবীর গতি। ঠিক আছে, এছাড়াও আরো গতি আছে যে পর্যাবৃত্ত গতির এখন বিভিন্ন ধরনের, অর্থাৎ তুমি হচ্ছে সরল দোলকের গতি হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট বিন্দু হতে হবে। তো চলো এটার একটু আকার কিরকম, যে পর্যাবৃত্ত গতির আকার কিরকম, আকার পর্যাবৃত্ত গতির আকার কিরকম। তো আমরা সবসময় বলি বৃত্তাকার, উপবৃত্তাকার বা গোলাকার এরকম বলতে থাকি, কিন্তু আসলে তা না। যে পর্যাবৃত্ত গতির আকার আকৃতি কিন্তু বিভিন্ন শেপের হতে পারে। দেখো এটা ত্রিভুজ আকৃতিও হতে পারে। এরকম যে ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ, আরেকটা আমি চতুর্ভুজ দিলাম, এই দুইটা চতুর্ভুজ। এখন এ হচ্ছে একটা পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে। আবার দেখো এইটার ক্ষেত্রে আমি ধরলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এখন কোনো ব্যক্তি যদি এইভাবে বা বস্তু যদি বারবার এইভাবে যায় এবং এইটুকু যাইতে প্রথমবার যেটুকু সময় লাগবে পরের বারও যদি সেইটুকু সময় লাগে, অর্থাৎ দেখো নির্দিষ্ট একটা দিক এবং নির্দিষ্ট যদি সময় থাকে, তাহলে এটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। সেম কাহিনী এটার ক্ষেত্রে হতে পারে যে ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই দিক থেকে এই দিকে বারবার এইভাবে অতিক্রম করতেছে, তাহলে দেখো দিকটা কিন্তু বারবার এইভাবে এইভাবে, দিকটা কিন্তু এইভাবে, এখানে কিন্তু নির্দিষ্ট দূরত্বের কোনো কাহিনী নাই, নির্দিষ্ট দিক নির্দিষ্ট সময়। তাহলে দেখো নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট সময়ে যদি ক্রস করে তাহলে একে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। তাহলে এই দুইটা কিন্তু পর্যাবৃত্ত গতি। তার মানে পর্যাবৃত্ত গতি যদি তোমাকে বলা হয় এটার আকৃতি কত প্রকার, বলবো অসংখ্য প্রকার। ঠিক আছে, পর্যাবৃত্ত গতির আকৃতি অসংখ্য প্রকার। নেক্সটে আমরা চলে যাই। তো তার আগে আরেকটু আমি দেখাই যে এখানে কিন্তু একটা সরল দোলকের গতি দেখানো আছে, যে সরল দোলক এইখানে হচ্ছে তার সাম্যবিন্দু বা সাম্যাবস্থা, এই পয়েন্ট থেকে এদিকে যাবে, এদিক থেকে এখানে আসবে, তারপর এদিকে যাবে, আবার এদিকে যাবে। দেখো এখানেও কিন্তু একটা সার্কুলার একটা সার্কেল তৈরি করে, যে এইটুকু গেল, তাহলে এইটুকু গেল, তারপর আবার আর একটু গেল, তারপর আবার এইটুকু গেল, তারপর এইটুকু, এটাও কিন্তু একটা সার্কেল তৈরি করবে। তা একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো কি? তাকে বলবো বিস্তার। এটাকে বলা হয় বিস্তার বা ডিসপ্লেসমেন্ট, বা এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, বিস্তার বা অ্যাম্প্লিটিউড। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো বিশদভাবে। তারপরে নেক্সটে যাই, নেক্সট সংজ্ঞাটা কি আছে। এরপরে স্পন্দন বা দোলন গতি, এটা কিন্তু পর্যাবৃত্ত গতিরই একটা স্পেশাল কেস। স্পন্দন বা দোলন গতি এটা কিন্তু পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল কেস। তো দেখো পর্যাবৃত্ত গতির ভিতরে একটা স্পেশাল কেস হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি কাকে বলা হয়? তো এটার ক্ষেত্রে হচ্ছে স্পন্দন গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুকণা তার গতিপথের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তার গতিকে আমরা বলবো স্পন্দন গতি। দেখো এই গতিটার ক্ষেত্রে আমি ধরলাম যে এইটুকু অর্ধেক সময়, অর্থাৎ এইটুকুতে সে কি t/2 সময়, এবং যে বাকি অর্ধেক সময় আছে, দেখো বাকি অর্ধেক সময়টা এইখান থেকে সে এইটুকু গেছে, তাহলে এটা হচ্ছে কি t/2। তাহলে দেখো এইটুকু হচ্ছে t/2, আবার এইটুকু হচ্ছে t/2, তাহলে বলো তো টোটাল টাইম কত? টোটাল টাইম এই যে t/2 প্লাস t/2 অর্থাৎ কিন্তু 2t/2 অর্থাৎ হচ্ছে t। তাহলে দেখো একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুকণা
তার পর্যায়কাল বা দোলনকাল, একটা পূর্ণ সার্কেল সম্পন্ন করতে বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কিন্তু সময় লাগে কত? সময় লাগে কিন্তু আমাদের এই যে টি পরিমাণ, এটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো আমরা এটা কিন্তু সেটাই দেখতেছি। এবং অর্ধেক সময় দেখো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় কিন্তু বিপরীত দিকে। এটা দেখো উপরের দিকে আর এটা কি নিচের দিকে। তাহলে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এই ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি। এটার ভালো উদাহরণ হচ্ছে যে দোলনার গতি। দেখো মনে করো আমরা একটা সরল দোলক নিলাম, এটা হচ্ছে সরল দোলক। তো এই সরল দোলক এই দিকে যদি যায়, এই বিন্দুতে গেল, তাহলে সে এইখান থেকে কিন্তু আবার এখানে ব্যাক করবে। তাহলে এইটুকু যাওয়া আসার সময়টা হচ্ছে t/2। এরপরে এইটা যদি অপোজিট দিকে যায়, দেখো এইটা যদি এই দিকে যায়, ধরো এইখানে আসলো, তাহলে এই ক্ষেত্রে দেখো আবার কিন্তু এইখান থেকে এখানে আসবে। এটা হচ্ছে তার কি সাম্য বিন্দু। তাহলে এইখান থেকে এইটুকু যাইতে অর্ধেক সময় আর এইখান থেকে এইটুকু আসতে আবার কি অর্ধেক সময়। তাহলে দেখো এইটুকুতে অর্ধেক সময় এবং এইটুকুতে অর্ধেক সময়, তাহলে টোটাল সময়টা কি আসবে? এই যে t/2 আর এখানে কি t/2, তাহলে দুইটা যদি যোগ করো কি আসবে আমাদের? 2t/2 অর্থাৎ কি t। তাহলে যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণা তার গতিপথের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তাকে আমরা বলবো স্পন্দন গতি। স্পন্দন গতির আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, ঠিক আছে, বা সরল সন্দিত স্পন্দন, যেটা তোমাদের বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা SHM, শর্টকাটে বলা হয় কি SHM, সিম্পল হারমোনিক মোশন। এই স্পন্দন গতি থেকেই ওইটা কিন্তু হবে। প্রথম শর্ত, এগুলো কিন্তু অবশ্যই পর্যাবৃত্ত গতি হতে হবে। পর্যাবৃত্ত গতির পরেই কিন্তু স্পন্দন গতি এবং সরল সন্দিত স্পন্দন হবে। তার মানে ফার্স্ট কেস হচ্ছে পর্যাবৃত্ত গতি হতেই হবে। এরপর কিন্তু এগুলো, অর্থাৎ পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা সেট, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। মনে করো এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তো এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর মাঝে এটা হচ্ছে স্পন্দন গতি, এটা হচ্ছে স্পন্দন। তাহলে এটা হচ্ছে কি স্পন্দন, তাহলে স্পন্দন। আর উপরে এটা হচ্ছে পর্যাবৃত্ত, এটা হচ্ছে পর্যাবৃত্ত, পর্যাবৃত্ত। তাহলে দেখো ইউনিভার্সাল সেটটাকে পর্যাবৃত্ত এবং স্পন্দন, এগুলা কি সাবসেট, এগুলো হচ্ছে সাবসেট, ঠিক আছে? এটা প্রকৃতি হতে পারে, অপ্রকৃতি হতে পারে। এরকম যে ইউনিভার্সাল সেটটা কি পর্যাবৃত্ত, পর্যাবৃত্তর মাঝেই কিন্তু স্পন্দন, পর্যাবৃত্তের মাঝেই কিন্তু স্পন্দন। তার মানে কি স্পন্দন, সরল সন্দিত স্পন্দন, এগুলো সবগুলো কিন্তু প্রথম কথা হচ্ছে পর্যাবৃত্ত গতি হতে হবে, তারপর এরা কিন্তু কি স্পন্দন বা সরল সন্দিত স্পন্দন। তো সরল সন্দিত স্পন্দনের যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি, যে এটি একটি সরল রৈখিক গতি, এটি একটি সরল রৈখিক গতি, এটি একটি স্পন্দন গতি, এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি তার অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ক্রিয়া করে। তো দেখো আমি একটু বৈশিষ্ট্যটা লিখতেছি, যে আমরা যখন সরল সন্দিত স্পন্দন পড়ি, যে এটা হচ্ছে সরল সন্দিত স্পন্দন, সরল সন্দিত সন্দিত স্পন্দন। যখন আমরা সরল সন্দিত স্পন্দন পড়ি, তখন কিন্তু আমরা পড়ি যে এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। এরপর 2 নাম্বার যেটা পড়ি আমরা, সেটা হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। তার মানে এটি একটি সরল রৈখিক গতি। এরপর 3 নম্বরে যেটা পড়ি, যে এর সরণ বা দেখো এটা কিন্তু কি করছে, যে একদিকে অর্ধেক সময় বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, যে এটি তার অর্ধেক সময়, এটি তার অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়ি। আরেকটা জিনিস পড়ি, যে ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। এই বৈশিষ্ট্যটাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, যে 4 নাম্বার এবং 5 নাম্বারটাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক। এই কথাটা আমরা দেখি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং সরণ যেদিকে হয় ত্বরণ তার বিপরীত দিকে হয়, অর্থাৎ এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়। এখান থেকে আমরা কিন্তু সূত্র নিয়ে আসতে পারি, যে ত্বরণ সরণের সমান, সরণ যত বাড়বে ত্বরণও কিন্তু তত বাড়বে। তা দেখো আমি একটু এটা করছি,
ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে যে সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে দেখো ত্বরণ সরণের সমানুপাতিক। দেখো এইখান থেকে বস্তুটা যত এদিকে দূরে নিয়ে যাবা যত সরণ হবে, দেখো সরণ যত বেশি হবে তত জোরে কিন্তু এদিকে আসবে। তার মানে কি সরণের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। তুমি যত দোলনাটা দূরে নিয়ে আসবা তত জোরে কিন্তু যাবে। তার মানে দোলনার সরণের উপর ডিপেন্ড করতেছে ত্বরণ। তার মানে ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে দেখো তো এই যে সরণ যত বেশি হবে ত্বরণও তত বেশি হবে। তাহলে ত্বরণ কার উপর ডিপেন্ড করতেছে? সরণের উপর। তাহলে কি সমানুপাতিক এবং পরস্পর বিপরীতমুখী। দেখো সরণ ঘটতেছে এইদিকে, ত্বরণ কিন্তু ঘটতেছে এইদিকে, তাহলে এই জন্য নেগেটিভ সাইন। এবং এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি যে এফ ইকুয়াল মাইনাস কে এক্স। ঠিক আছে, তো এরপর নেক্সট এরপর আছে আমাদের চলন ঘূর্ণন গতি বা জটিল গতি বা কমপ্লেক্স মোশন, যেটাকে বলা হয় কমপ্লেক্স মোশন। তো দেখো কমপ্লেক্স মোশনটা কি? যেই গতিটা একই সঙ্গে চলে এবং ঘোরে, অর্থাৎ কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি একই সঙ্গে চলে, এবং এটা পর্যাবৃত্ত নাও হতে পারে, যে কোনো বস্তু যদি একই সঙ্গে চলে এবং ঘোরে, যেমন সাইকেলের চাকা, আমি একটা সাইকেলের চাকা দিয়ে রাখছি। তো এই সাইকেলের চাকা দেওয়ার কারণ হচ্ছে যে সাইকেল দেখলে যেন মনে পড়ে যে এটা একটা জটিল গতি। সাইকেলের চাকার গতি বা গরুর গাড়ির গতি, গরুর গাড়ির চাকার গতি বা যে কোনো গাড়ির চাকার গতি। এখন যদি একটা মানুষ, ধরো একটা মানুষ ডিগবাজি খাচ্ছে আর যাচ্ছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা রাস্তা, এখানে একটা মানুষ আছে, তো এই মানুষটা মনে করো সে কি করতেছে, এইদিকে ডিগবাজি খাচ্ছে আর যাচ্ছে, বুঝছো, উপর দিকে পা নিচের দিকে মাথা, এভাবে আবার উপর দিকে পা নিচের দিকে, উপর দিকে মাথা নিচের দিকে পা, এইভাবে যদি ডিগবাজি খাইতে খাইতে যদি যায়, মানে সরণও হবে আবার কি তার হবে, ঘূর্ণনও হবে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো কি, চলন ঘূর্ণন গতি বা জটিল গতি। পৃথিবীর গতি, এটাও কিন্তু একটা চলন ঘূর্ণন গতি, কারণ পৃথিবী কি একটা নির্দিষ্ট কক্ষপথে, কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথের উপর দিয়ে কিন্তু চলতেছে এবং ঘুরতেছে। তার মানে পৃথিবীর গতিও একটা কি, চলন ঘূর্ণন গতি। এগুলোকে আমরা, এটা মেডিকেল কোশ্চেনে আসছিল যে চলন ঘূর্ণন গতি কি। চলন ঘূর্ণন গতি হচ্ছে যেই গতি একই সঙ্গে চলে এবং ঘোরে, অর্থাৎ এটাকে কমপ্লেক্স মোশন বলা হয়। কমপ্লেক্স মোশন, কমপ্লেক্স মোশন বলা হয়, অর্থাৎ জটিল গতি। ওকে, নেক্সটে আমরা যাই। তো নেক্সট যেগুলো আছে এটা হচ্ছে সূত্রের প্রতিপাদন। তো আমরা একটু সূত্রের প্রতিপাদনগুলো দেখব, যে সূত্র কিভাবে প্রতিপাদন করা হয় গতির যে ইকুয়েশন গুলো আছে। প্রথম যে সূত্রটা, এটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। তো তোমরা অনেকেই সূত্রগুলো প্রতিপাদন করতে চাও না, তা আমি একটু শুধু দেখাই দেই যে এস ইকুয়াল ভিটি এই সমীকরণটা কিভাবে প্রমাণ করা যায়। দেখো এস ইকুয়াল ভিটি, আমরা কিন্তু জানি যে বেগ, দেখো বেগ মানে কি বলতো? বেগ মানে সরণ ভাগ সময়। বেগ মানে সরণ ভাগ সময়। আমরা কিন্তু এটা জানি যে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়, এটা হচ্ছে বেগ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে ভি ইকুয়াল, যে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে ভি ইকুয়াল এস ডিভাইডেড টি। অতএব আমরা কিন্তু লিখতে পারি যে অতএব এস ইকুয়াল ভি টি। এই হচ্ছে প্রথম সমীকরণটা, যে আমরা এটা কিভাবে প্রমাণ করব। তাহলে এস ইকুয়াল ভিটি, এটাকে আমরা ক্যালকুলাসের সাহায্যেও প্রমাণ করতে পারি। তো ক্যালকুলাসের সাহায্যে আমরা সবগুলো সূত্র প্রতিপাদন করব, এটা একটা আমরা অন্য লেকচারে বলবো। ওই লেকচারের মাধ্যমে, অর্থাৎ ক্যালকুলাস সম্পর্কে যত কিছু আছে ক্যালকুলাস আগে আলোচনা করব, এরপরে ক্যালকুলাসের সাহায্যে সমীকরণগুলো প্রতিপাদন করব। অর্থাৎ আমাদের প্রথম সূত্রটা এটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে, এটা গেল সমবেগের ক্ষেত্রে। এরপর নেক্সট যে সূত্রগুলো আছে আমরা একটু এই সূত্রগুলো দেখি, যে এই সূত্রগুলো এক এক করে প্রতিপাদন করব। তো আমরা যেটা দেখলাম সেটা কি, সমবেগের ক্ষেত্রে। প্রথম সূত্রটা গেল সমবেগের ক্ষেত্রে। এরপর নেক্সট গুলো দেখো সবগুলো কিন্তু সমত্বরণের ক্ষেত্রে। তো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এটা যদি আমরা প্রতিপাদন করি যে ভি সমান ইউ প্লাস এটি, এটা কিভাবে প্রতিপাদন? তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ত্বরণ কি। দেখো ত্বরণ কাকে বলে, ত্বরণ কাকে বলা হয় বা অ্যাক্সিলারেশন কি। যে ত্বরণ মানে আসলে, যে এখানে হবে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তন।
বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন ভাগ সময় পরিবর্তন। তো এটাকে আমরা যে ইকুয়েশন আকারে দেখাই, দেখো ইকুয়েশন আকারে দেখি যে ত্বরণ এ ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি ডেল ভি ডিভাইডেড ডেল টি। আচ্ছা, ডেল ভি কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে ভি মাইনাস ইউ, আর এটা টি আদিতে যে সময়টা, আদিতে সময় তো 0 হয়, টি টু মাইনাস টি ওয়ান মানে কি, অর্থাৎ টি হবে। তাহলে এ ইকুয়াল এত। আমরা যদি এই টি দিয়ে পাশে গুণ দিই তাহলে কিন্তু হবে এ টি ইকুয়াল ভি মাইনাস ইউ। অতএব কিন্তু পাই ইউ ইকুয়াল অতএব কিন্তু আমরা পাই যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এরপর যে সূত্রটা আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো চলো এটা একটু প্রমাণ করি। এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গড় বেগ। কি গড় বেগ? তো দেখো গড় বেগ হচ্ছে ভি প্রাইম ইকুয়াল এস ডিভাইডেড টি। তো এটা 1 নম্বর ইকুয়েশন। এরপর গড় বেগকে আবার এভাবে লেখা যায় যে গড় বেগ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2। এটা 2 নম্বর ইকুয়েশন। এইবার এই দুইটাকে যদি আমি এক জায়গায় করি, দেখো দুইটাকে যদি এক জায়গায় করি, দেখো এইটাও যা এটাও তো তা, তাহলে এইটা যা এটাও কিন্তু তা। আমরা কিন্তু লিখতে পারি এস ডিভাইডেড টি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 লেখা যায় না? আমার তো বের করতে হবে এস। কি বের করতে হবে? এস। তাহলে এস যদি বের করতে চাই, দেখো আমরা এস কে রাখলাম, তাহলে এস কে রাখো, এই টি কে ওই পাশে দাও, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এটাও কিন্তু একটা সূত্র আকারে তুমি ইউজ করতে পারো, এটাও কিন্তু সূত্র আকারে ইউজ করতে পারো। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কি করতে পারি, দেখো এবার এখানে কি করতে পারি যে টির একটা মান আছে। দেখো আমরা যদি এই ইকুয়েশন থেকে টিটা বের করে নিয়ে আসি, এখান থেকে টি যদি এখানে নিয়ে যাই আর এ যদি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা টি এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে টি ইকুয়াল, তাহলে কিন্তু লিখতে পারি যে টি ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। এই মানটা বসালে আমরা এই সূত্রটা পাবো। আর একটা সূত্র আমরা পাইতে পারি যে আমরা যেহেতু এই সূত্রটা করব, তাহলে এই সূত্রটা করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে ইউ প্লাস, দেখো ভির মানটা যেটা আছে যে ভির ইকুয়েশনটা ইউ প্লাস এটি, তাহলে আমি ভির জায়গায় বসাই ইউ প্লাস এ টি ডিভাইডেড 2 ইন্টু টি। এবার জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কি করবো, দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউ প্লাস ইউ 2u, তাহলে আমরা লিখবো 2u প্লাস এ টি ডিভাইডেড 2 ইন্টু টি। এবার এটাতে যদি ভাগ দেই, তাহলে ভাগ দিলে আমরা পাবো এখানে ইউ প্লাস এ টি ডিভাইডেড 2 ইন্টু টি। এবার টি দিয়ে যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা পাবো যে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এই সমীকরণ কিন্তু প্রতিপাদন হয়ে গেল। এরপর নেক্সট যেটা আমরা এইটা কিন্তু এইখান থেকে বের করে নিয়ে আসতে পারি। দেখো এইখান থেকে আমরা এটা একটু ক্যালকুলেশন করব, তাহলে এইটুকু একটু মিশিয়ে দিই। দেখো আমরা এখন এইটা প্রমাণ করব, তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা করব, প্রথম কথা এখান থেকে টি বের করব। তাহলে এইখান থেকে যদি আমরা টি বের করি, এখান থেকে আমরা টি বের করব, টি যদি বের করি এই টি কে আমরা এই পাশে নিয়ে আসি, যে এখান থেকে টি বের করলে হবে এরকম যে টি ইকুয়াল
ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। তো এই টির মানটা আমরা এখানে বসাই দেবো। দেখো এখানে যদি বসাই ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু, তাহলে টির মানটা কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র পড়ে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যদি সূত্র পড়ে, আমরা এটাকে ভি প্লাস ইউ লিখতে পারি। তাহলে লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড কি টয়েস এ। তাহলে দেখো এস ইকুয়াল আমরা কিন্তু লাস্ট পাইলাম এস ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস, অর্থাৎ এস ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস এ। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটাকে এই পাশে পার করলাম, তাহলে কিন্তু পাবো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টয়েস এ এস, অতএব ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তো এইভাবে আমরা সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো এগুলো আমি ক্যালকুলাসের সাহায্যে একটা ক্লাসের মাধ্যমে নিব। তো আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।